আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যেখান থেকে যুক্ত আছেন আমাদের আজকের এই ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মীর আরও একটি এক্সক্লুসিভ মডেল টেস্টে। আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং আপনাদের আজকের এই ক্লাসটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যুক্ত করা হয়েছে এবং আপনাদের সেই পছন্দের সুপার টেকনিক এবং ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা তো থাকছেই। আপনাদের চাকরি জীবনের পরিশ্রম কষ্ট অত্যন্ত দ্রুত লাঘব হয়ে আপনারা একটি কর্মসংস্থানের দেখা পান, এই দোয়া সব সময়ের জন্য থাকলো এবং এই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের ইউনিয়ন সমাজকর্মীর প্রস্তুতিমূলক মডেল টেস্ট। প্রথমে আমরা বাংলা থেকে যেটি শুরু দিয়েছি যে যেখানে বাঘের ভয় হয় সেখানেই সন্ধ্যা হয়, এই প্রশ্নের উত্তরটি আমরা কিভাবে করব? কারক বিভক্তি নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে ভয় ডর উৎপন্ন বিচ্যুতি এগুলো কিছু থাকলে সেটা অপাদান কারক হবে, আর অপাদান কারক যেহেতু অপশনে একটি রয়েছে সুতরাং এটি হচ্ছে সঠিক উত্তর। তবে এখানে কথা, যদি অপাদান কারকের একাধিক অপশন থাকতো তখন কি করতাম? এই যে বাঘের সাথে র বিভক্তি যুক্ত রয়েছে, তাহলে র এর, বাঘ থেকে বাঘ যুক্ত এর, তার মানে র এর এগুলো থাকলে কি হবে? ষষ্ঠী বিভক্তি হবে। তপবন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? তপবন, তাহলে এখানে তপ বিসর্গ বন, যেটি ক নম্বর অপশনে রয়েছে। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত যে গ্রন্থটি সেটা হলো বলাকা। কোন সমাসে ব্যাস বাক্য হয় না? তার মানে ব্যাস বাক্য করা যায় না বা করতে গেলে অন্য কিছুর আশ্রয় নিতে হয়, সেগুলিকে কি বলা হয়? নিত্য সমাস বলা হয়। অ্যানেক্স এটি একটি পরিভাষা, অ্যানেক্স শব্দের বাংলা অর্থটা হবে পরিশিষ্ট। নিচের কোনটি তৎসম শব্দের উদাহরণ? তৎসম শব্দ আপনারা যদি অপশনগুলোর মধ্যে দেখি তাহলে চাঁদ, দৌলত, ধর্ম, ডাগর এগুলোর মধ্যে ধর্ম রয়েছে একটি তৎসম শব্দ। নত্যবিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? এখানে নত্যবিধান ও সত্যবিধান যেগুলো রয়েছে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন বা প্রযোজ্য হয় তৎসম শব্দের ক্ষেত্রে। বাতাস শব্দের সমর্থক শব্দ কোনটি? বাতাস শব্দের সমর্থক শব্দ হলো সমীরণ। প্রিয় শিক্ষার্থী, আপনাদের কাছে একটা অনুরোধ, আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য প্রতিদিন ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করি, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ক্লাসগুলো না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আমরা অনুরোধ করছি এবং বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ করছি। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? উপন্যাসের কথা যেহেতু বলা হয়েছে তাহলে অবশ্যই এখানে কুহেলিকাটি হবে উপন্যাস। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল, এই পংক্তিটির রচয়িতা কে? এই পংক্তিটি আমরা অনেক ছোটবেলায় যারা ধারাপাত পড়েছি তারা নিশ্চয়ই এই জাতীয় লেখা পড়েছি। এটির সঠিক উত্তর হবে মদন মোহন তর্কালঙ্কার। মানব শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে? মানব শব্দটা কি এটা আমাদের আগে জানতে হবে। মানব কিন্তু একটি তৎসম শব্দ, তাহলে এটাকে যদি আমরা প্রকৃতি প্রত্যয় করি তাহলে মনু যুক্ত স্ন, এটা হবে সঠিক উত্তর, যেটা গ নাম্বার অপশনে রয়েছে। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা এক কথায় কি হবে? পরীক্ষার হলে কিন্তু আমাদের ব্রেইন অত্যন্ত উত্তেজিত অবস্থায় থাকে, আর এই অবস্থায় এই প্রশ্নটা ভুল হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। যেমন প্রত্যুত কথা তো প্রথমে আসি, তাহলে প্রত্যুত পণ্যমতি অ্যান্সারটা করে আসি, কিন্তু আসলে সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা হবে প্রত্যুত গমন, এটা বেশি উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন নেই। দীপ্তি চৌধুরীর মতো ঠান্ডা মাথায় বলবেন, উত্তেজিত হবেন না প্লিজ, আপনি আপনার ব্রেনকে বলে দেবেন। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি? মাত্রাবিহীন মানে কি? মাত্রা থাকবে না, গোলগাল থাকবে, রাইট? এভাবে চিন্তা করবেন। আমাদের মাথায় যখন শিং থাকবে না, চুল থাকবে না, মাথা গোলগাল হবে, তাহলে দেখেন তো কার মধ্যে গোলগাল অবস্থায় আছে? 10-এর মধ্যে গোল আছে, তার মানে এটাই হবে সঠিক উত্তর। কোনটি অধিকরণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ? আমরা সপ্তমী বিভক্তি বলার আগে এখানে অধিকরণ কারকটা কখন হয়? স্থান কাল পাত্র বোঝাবে। তাহলে গগনে আমরা দেখি, গগনে মানে কোথায়, গগনে স্থান বোঝাচ্ছে, গগন যুক্ত এ বিভক্তি যুক্ত রয়েছে, তাহলে এ অ এতে এগুলো সপ্তমী বিভক্তি হয়। তার মানে গগনে গরজে মেঘ ঘন বর্ষাটাই হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। এটা আরো অন্যভাবে আসে, যেমন আকাশে তো রাখি নাই মোর উড়িবার ইতিহাস, কাননে কুসুমকলি সকলই ফুটিল, নদীতে মাঝি, এইরকম একটা থাকে। হ্যাঁ, এগুলো বেশি বেশি আপনারা প্র্যাকটিস করে নেবেন। তালব্য বর্ণ কোনগুলি? তালব্য বর্ণ আমরা যদি বলি তাহলে এখানে চ ছ বর্গীয় জ ঝ ইয় এগুলো হচ্ছে তালব্য বর্ণ, তাহলে এটা আমরা সঠিক উত্তর করব।
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? স্বতন্ত্র অর্থ প্রকাশ করে সেটি হচ্ছে ভাবনা চিন্তাহীন। অক্ষির সমীপে এক কথায় প্রকাশ করলে কি হবে? এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য ছোট্ট একটা SW বা কাজ থাকবে। অবশ্যই আপনারা কে কোথা থেকে যুক্ত রয়েছেন এবং আমাদের এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আমাদের গতকালের ভিডিওতে যারা কমেন্ট করেছেন, জান্নাতি কোথা থেকে লিখেছেন সেটা উল্লেখ করেননি। জেসমিন লিখেছেন রংপুর থেকে, গোলাম রব্বানী এখানে কোথা থেকে লিখেছেন আমরা একটু বুঝতে পারিনি। গোলাম রব্বানী লিখেছেন, এবারে লিখেছেন মিষ্টি রাবেয়া লিখেছেন বগুড়া থেকে, স্বপ্নের রাতিকা লিখেছেন গাইবান্ধা থেকে, এরপরে লিখেছেন জামালপুর থেকে লিখেছেন, নাহিদা সুমি লিখেছেন কুমিল্লা থেকে, আকলিমা লিখেছেন বগুড়া থেকে, শান্তা ইসলাম নিবন্ধন মডেল টেস্টগুলো প্রতিদিন দেওয়া যায় কিনা এই বিষয়টা বলা হয়েছে। আসলে নিবন্ধন যেহেতু এখনো সার্কুলার হয়নি, এই জন্য আমরা এটা 2-3 দিন পর পর দিচ্ছি। ইউনিয়ন সমাজকর্মী এবং খাদ্য অধিদপ্তরের পরীক্ষা যেহেতু ডিসেম্বর বা জানুয়ারিতে হয়ে যাওয়ার অনেক বড় একটা সম্ভাবনা রয়েছে, এই জন্য আমরা কিন্তু এই দুটো এখন থেকে বেশি দেবো এবং আগামীকাল থেকে কিন্তু বিষয়ভিত্তিক ক্লাসগুলোও শুরু হবে ইনশাআল্লাহ। এরপরে গেছে সজীব নেত্রকোনা থেকে, সিলেট থেকে জান্নাতুল মাওয়া, সুলতানা নরসিংদী থেকে, বগুড়া থেকে সাদ্দাম লিখেছেন, সালাহিন চট্টগ্রাম থেকে, আত্রাই নওগাঁ থেকে লিখেছেন লাভলি আক্তার, সোমা বাগেরহাট থেকে, রাজু আহমেদ ঝিনাইদহ থেকে, নুরে আলম সিদ্দিকী কয়েকটা কমেন্ট করেছেন উলিপুর কুড়িগ্রাম থেকে, হাফিজ মাওলানা হাসান মাহমুদ সিদ্দিকী লিখেছেন নরসিংদী থেকে, ইশরাত জাহান গাইবান্ধা থেকে, মনিরা টাঙ্গাইল, এছাড়া শরীয়তপুর থেকে নীরব রয়েছেন, পাবনা থেকে শাহিন, রাফিয়া রাফা ময়মনসিংহ থেকে লিখেছেন, তামিম জনি তারা ভেড়ামারা কুষ্টিয়া থেকে লিখেছেন এবং আজহার উদ্দিন লিখেছেন যশোর খুলনা থেকে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি পুরোটা সময় আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। কোন বানানটি শুদ্ধ? আমার যতটুকু মনে পড়ে প্রশ্নটি 38তম BCS এর প্রশ্ন। এখানে সমবিব্যাহারে এখানে রয়েছে, তাহলে সমভি প্রথমে আমরা লিখব, তারপরে বয়জফল আকার হারে লিখব, অর্থাৎ গ নম্বরটা সঠিক হবে। বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ সময় থাকতে হয়? আমরা আগের মডেল টেস্টে পড়েছি যে কমার চেয়ে বেশি সময় থামার প্রয়োজন হলে সেমিকোলন দিতে হবে, আর সেমিকোলন এক বলার দ্বিগুণ সময়টা থামতে হবে। মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ, এখানে কাব্য কথা কিন্তু বলা আছে, এই জিনিসটা বুঝতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে বন্দি শিবির থেকে। দুটি সংখ্যার গুণফল 3380 বা 3380, গসাগু 13 হলে লসাগু কত? তাহলে আমরা যখন শিখিয়েছি যে দুটি সংখ্যা বা দুটি সংখ্যার গুণফল যেটাই থাকুক না কেন গসাগু দ্বারা ভাগ করব তাকে, আর ভাগ করলে আমরা সরাসরি সেটার অ্যান্সার পেয়ে যাব। তাহলে এখানে আমরা সরাসরি 3380কে আমরা ভাগ করব কত দ্বারা? 13 দ্বারা, যেটা হবে সেটাই হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এখানে 3380 দ্বারা যদি আমরা 3380কে যদি আমরা 13 দ্বারা এখানে ভাগ করি তাহলে 3 6 18, হ্যাঁ, তাহলে আমাদের এখানে ঘ নাম্বারটাই হবে। কেন ঘ নাম্বারটা হবে হিসাব স্যার আমরা কিভাবে বের করলাম? আমরা এই শূন্যটা বাদ দিয়ে আমরা এখানে 8 মিলাতে হবে, তাহলে এখানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 4 12, কোনোটার সাথে মিলবে না, এখানে 3 6 18টা মিলে যাচ্ছে, তার মানে ঘ নাম্বারটা অ্যান্সার। এটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সুপার টেকনিক, আপনি ক্যালকুলেশন না করেও কিন্তু অনেকাংশে মিলাতে পারবেন। শতকরা বার্ষিক কত হার মুনাফায় যে কোনো মূলধন 8 বছরে মুনাফা আসলে 3 গুণ হবে? তাহলে যেহেতু টাকার পরিমাণ উল্লেখ নাই, আমরা কত নিব? 100 টাকা আসল ধরব। যেহেতু মুনাফা আসলে 3 গুণ হবে, 3 গুণ হলে কত টাকা হবে? 300 টাকা। এবার এই 300 টাকা থেকে আমরা 100 টাকা বিয়োগ করব, কত হলো? 200 টাকা। তাহলে এই 200 টাকা কত বছরে বলছে? 8 বছরে। তাহলে 200 ভাগ 8 কত হলো? 25। তাই হবে কি? 25 হবে। তাহলে 200কে যদি আমরা এখানে 8 দ্বারা ভাগ করি তাহলে কত পেলাম? 25 পেলাম, আর এটাই হবে আমাদের সঠিক উত্তর 25%। তাহলে এখানে আমরা অ্যান্সার করব 25%। এই অঙ্কটা আপনারা অন্য টেকনিক ইউজ করেও কিন্তু করতে পারবেন। এরপরে আমাদের আছে 2/3। আচ্ছা, অঙ্কটা আমরা প্রথমে উঠাই নেব। যেহেতু এখানে ভাগ রয়েছে আমরা এটা উল্টিয়ে দিয়ে সরাসরি উঠাবো। তাহলে এখানে 2/3 গুণন, যেহেতু 4-এর 5 আছে এখানে 5-এর 4 হয়ে যাবে উল্টে যাওয়ার ফলে। এরপরে রয়েছে 2-এর 3 আবারও রয়েছে। তাহলে প্রথম কাজ যেটা আমাদের হবে যে এখানে 2 দিয়ে এখানে কাটলে কত হবে? 2 হবে, আবার এই 2 কেটে যাবে, তাহলে উপরে কত থাকলো? 5 থাকলো, আর নিচে 3 গুণ করলে হয় 9। তার মানে 5/9টাই হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। পরপর দুটি সংখ্যার
20% এবং 15% ছাড় এককালীন কত ছাড়ের সমান? তাহলে যেহেতু আবারও কথা আমাদের উল্লেখ নাই কোনো কিছু, আমরা ধরবো 100। তাহলে প্রথমে যদি আমরা 20 টাকা ছাড় দিই, মানে 20% ছাড় দিই, তাহলে 20 টাকা বাদ যাবে, কত টাকা হবে? 80 টাকা। 80 টাকার উপরে যদি আমরা আবার 15% ছাড় দিই, তাহলে কত হবে? 12 টাকা হবে। তাহলে 12 টাকা বাদ দিলে আমাদের কত হবে এখানে? 68 টাকা হবে। এইবারে আমাদের 100 থেকে 68 বাদ দিব, কত হয়? 32 হয়। তার মানে এককালীন 32% ছাড়ের সমান। এরপরে আমাদের যেটি রয়েছে, একটি নল দ্বারা 12 মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয়, একটি নল দ্বারা 15 লিটার পানি। আচ্ছা, 12 মিনিটে একটা পূর্ণ হয়, আবার বের করে দেয়। তাহলে এখানে বলেছে যে চৌবাচ্চাটি খালি অবস্থায় দুটি নল একসঙ্গে খুললে দিলে 48 মিনিটে পূর্ণ হয়, চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি যেটি বলেছি, যাই থাকুক না কেন, 12 রয়েছে 1-এর 12 ধরবো, 15 রয়েছে 1-এর 15 ধরবো, 48 রয়েছে 1-এর 48 ধরবো। তাহলে আমরা খুব সহজেই কিন্তু উত্তরগুলো করতে পারবো। তাহলে এখানে যেহেতু আমাদের বলছে কত লিটার পানি ধরে, কত লিটার পানি ধরে এটা তো আমরা জানি না, বা ধারণ ক্ষমতাটা তো আমার জানা নাই। এই জন্য আমরা এক্স লিটার ধরে নেব ধারণ ক্ষমতা। তাহলে যেহেতু এখানে 12 মিনিটে, তাহলে এক্সের 12 আমরা করে নিব 1 মিনিটের কথাটা। তাহলে এক্সের 12 এটা একটা করে নেব। তারপরে এখানে যেটা বলা হয়েছে যে 1 মিনিটে আমরা পূর্ণ করলাম যে এক্সের 12 লিটার, কিন্তু এই যে এখানে 48 মিনিট বলা ছিল না, এটাকেও আমরা এখন এক্সের 48 হিসাবে ধরে নেব, এক্স এর 48। তাহলে যে 15টি ছিল এটা কি 1 মিনিটে 15 লিটার বের করেছে, তার মানে এই 15টা আমরা এক্স এর 12 থেকে বিয়োগ করব। তাহলে এখন আমাদের যেটা হবে যে এক্স ডিভাইডেড 12 মাইনাস 15 ইকুয়াল টু এক্স ডিভাইডেড 48, এটাই হচ্ছে আমাদের মেইন সমীকরণ। এখন আমরা যদি এখানে সাইড চেঞ্জ করি, তাহলে এখানে এক্স ডিভাইডেড 48 আসবে এবং এখানে 15 আসবে। তাহলে এখানে 12 এবং 48-এর লসাগু যদি আমরা করি, নিঃসন্দেহে 48 হবে। তাহলে এখানে 4x মাইনাস এক্স ইকুয়াল টু 15। তাহলে এখানে 3x ইকুয়াল টু 15 গুণন 48, এইটুকু তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমরা 3টা লিখলাম না, না লিখে এখানে 3 দ্বারা ভাগ করে দিলাম। 3 দিয়ে আমরা এখানে যদি 15 কাটি, তাহলে 5 5 আসতে 40, 4 5 20, 4, তাহলে এখানে কত হচ্ছে? 240। তার মানে 240 লিটারটা হবে আমাদের এখানে সঠিক উত্তর। এরপরে আমাদের যেটি রয়েছে যে 10 হতে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? এটা ওয়েল নন প্রশ্ন, এটা হচ্ছে 107। 10 থেকে যেহেতু বলছে, তাহলে 19 29 হবে, এরপর 59 হবে, এভাবে আমরা যোগ করে যে কয়েকটা রয়েছে সবগুলোর সমষ্টি হবে 107। এবারে আমাদের যেটা রয়েছে যে এক্স এবং ওয়াই উভয় যদি বিজোড় সংখ্যা হয়, কোন সংখ্যাটি জোড় হবে? তাহলে দুটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদাই কিন্তু জোড় সংখ্যা হয়, তার মানে এক্স প্লাস ওয়াইটা হবে সঠিক উত্তর। কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট? আমরা ক্রস ম্যাচিং পদ্ধতিটা ব্যবহার করব। 3 নং 27, 4 5 20, তার মানে এটি বড়। যেহেতু আমাদের ছোট চেয়েছে, তার মানে এটি ছোট। 5 12 60, 7 নং 63, তার মানে এটি ছোট। 5 18 90, 9 11 99, তার মানে এই খ নাম্বারটাই কিন্তু হচ্ছে আমাদের সবচেয়ে ছোট। রহিম ও করিমের বেতনের অনুপাত 7:4। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 300 টাকা বেশি। করিমের বেতন কত? তাহলে এখানে 300 টাকা কম বেশি আছে, আমরা এই 7 এবং 4কে যদি রূপান্তর করি 700 এবং 400-তে, তাহলে দেখেন দুজনের পার্থক্য কিন্তু 300 হয়ে যায়। তার মানে করিমের বেতন 700, এটা নিয়ে আর সন্দেহ থাকার কথা নয়। একটি কলম 25 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 35 টাকায় বিক্রয় করলে তত টাকায় লাভ হয়। উহার ক্রয় মূল্য কত ছিল? যত তত এই ধরনের কোনো কথা যদি উল্লেখ থাকে, উল্লেখিত সংখ্যা দুটি যোগ করবেন, 2 দ্বারা ভাগ করবেন। তাহলে এখানে 25 আর 35 যদি আমরা যোগ করি 60 হবে, 2 দ্বারা ভাগ করলে হবে 30, তার মানে ক্রয় মূল্যটা 30 টাকা। 4 বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল 18 বছর, তার মানে মোট কত ছিল? 36। এটা কত বছর আগের? 4 বছর আগের। তার মানে বর্তমানে আসতে হলে আরও 8 যোগ করতে হবে, তাহলে এখানে কত হলো? মোট হলো 44 বছর তাদের বর্তমান বয়স। ক খ এবং গ এর বর্তমান বয়সের গড় হচ্ছে 24, তাহলে এখানে তাদের তিনজনের বয়সের গড় হচ্ছে 24, তার মানে মোট বয়স কত হচ্ছে? 24 গুণন 3 করলে হবে 72।
এখন কথা হলো বলেছে যে 8 বছর পর গয়ের বয়স কত হবে। তাহলে এখন আমরা যে 3 জনের 72 পেলাম, আগে 2 জনের ছিল 44, এখন আমরা এটা বিয়োগ করব। তাহলে এখান থেকে 44 যদি বিয়োগ করি তাহলে কত হবে? নিশ্চয়ই 28 হবে। তাহলে এই 28টাই হচ্ছে বর্তমান গ এর বয়স। এখন কথা, 8 বছর পর গড় বয়স কত হবে? তাহলে +8 করতে হবে, 36 বছরটা হচ্ছে রাইট অ্যান্সার। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 63 বছর, তাদের বয়সের অনুপাত 7:2। তাহলে 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? তাহলে এখানে আমরা আগে বয়সটা বের করে নেব। 7 2 9, তাহলে 9 দিয়ে যদি আমরা 63 গুণ করি কত হচ্ছে? 7। তাহলে 7 সাথে 49 হচ্ছে পিতার বয়স, আর পুত্রের বয়স কত হবে? 9 দুগুণে 18 বছর। এই হচ্ছে বর্তমান তাদের বয়স। এখন বলা হচ্ছে যে 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল। তাহলে 9 বছর পূর্বে বয়সটা আগে বের করতে হবে। এখানে 40 আর এখানে 9। এখন দেখেন তো 40 আর 9 এর পার্থক্য, পার্থক্য তো না, এখানে আমরা অনুপাত কিভাবে বের করতে পারি? তাহলে এখানে আমরা নর্মালি আমরা এখানে তো একটু ভুল করেছি, এখানে 18 তো না 14 হবে। তাহলে এখানে 14 থেকে আমরা যদি এখন 9 বিয়োগ করি তাহলে যেটা হবে সেটাই আমাদের প্রকৃত বর্তমান বয়স, যেটা অর্থাৎ 9 বছর পূর্বের বয়সটা আমাদের এখানে চেয়েছে। তাহলে এখানে আমরা যদি এখন 8 বছর বিয়োগ করি তাহলে যেটা হবে 6 বছর। তাহলে 6 এর সাথে আমরা যেটা করব তাহলে এটাই হবে। তাহলে 6 আর 6 আসছে 48, তার মানে 8:1টা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা যদি এখানে দেখি, প্রথমত আমরা 63 এখানে ভাগ করলাম 9 দিয়ে, কত পেলাম? 7। তাহলে এখানে 7 গুণন 7 49, 7 গুণন 2 14। যেহেতু আমাদের 8 বছর পূর্বে চেয়েছে, এখানে 8 বছর পূর্বে, তার মানে বিয়োগ করতে হবে। এখানে 8 বিয়োগ করব আমরা, 9 বছর না, হ্যাঁ। তাহলে 9 বছরটা আমরা বিয়োগ করব। তাহলে 9 বছর বিয়োগ করার ফলে এখানে কত হলো? 40 হলো, এখানে হলো 6। তাহলে এটা এখন আমাদের অনুপাতে নির্ণয় করতে হবে। 40:6 মানে 8:1। এবারে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা 50 ভাগ বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে এখানে 50% যখন বৃদ্ধি করব তখন এটি 125% বৃদ্ধি পাবে। কিভাবে? আমরা বৃত্তের ক্ষেত্রফল কি জানি? পাই আর স্কয়ার। তাহলে এখানে ব্যাসার্ধটা কত? আর এর মান, তার মানে পাই আর স্কয়ার। তাহলে এখানে পায়ের মান আমরা সাধারণত 3.1416 ধরে থাকি। আরটা কত? আরটা এখানে আমরা নর্মাল একটা ধরি, 10 ধরলাম। তাহলে 10 স্কয়ার করলে কত হবে? 100 হবে। এখন এটা আমরা এখন গুণন করব। গুণন করে এটা জাস্ট বোঝানোর জন্য আমি বলছি। তাহলে এখানে আমাদের যেটা হবে, 100 দ্বারা যদি এখন গুণ করে দিই আমাদের হবে কত? 314 সামথিং হচ্ছে, তাই না? 314.16 হবে। তাহলে 314.16। এবারে আমাদের বলছে যদি বৃত্তের ব্যাসার্ধটা মানে 50% বৃদ্ধি পাওয়া যায়, তাহলে এখানে পাই আর স্কয়ার আবার উদলি, তাহলে এখানে 3.1416 গুণন। এবারে আমরা এখানে কত ধরছিলাম? 10 ধরছিলাম আর এর মান। তাহলে এবারে 50% বৃদ্ধি করি, মানে 15 ধরি। তাহলে এখানে 15 গুণন 15 কত হয় সেটা লিখলেই তো আমাদের এখানে বৃদ্ধি হয়ে যাচ্ছে। তাহলে 15 গুণন 15 হবে 225। তাহলে এবার আমরা 225-এর সাথে যদি আমরা 3 এখানে 1416 গুণ করি তাহলে আমাদের কত হবে? 700 সামথিং, রাইট? 706। তাহলে এবারে ক্ষেত্রফলের কত পরিবর্তন ঘটলো দেখুন তো। তাহলে এখানে ক্ষেত্রফলের যত পরিবর্তন ঘটেছে এটাই হবে আমাদের রাইট অ্যান্সার। এখন আমরা এখান থেকে এইটুকুতে কিভাবে বুঝবো যে 125% হলো? এখানে 314-র ডাবল যদি করি তাহলে কত হবে? 600। তাহলে এখানে আমাদের 100 মানে 314 তার মানে এখানে 100% প্রথমত বৃদ্ধি পেল, তারপরেও আরও মানে 706 রয়েছে। তাহলে এখানে আমরা 125% আমরা যদি ক্যালকুলেশন করি আপনাদের দেখিয়ে দিই, তাহলে এখানে আমাদের 314 706, তাহলে কত বৃদ্ধি পেয়েছে? প্রায় 392। তাহলে আমরা যদি এভাবে লিখি যে 314-তে বৃদ্ধি পেয়েছে 392, একে কত? 392-এর 314,
তাহলে 100 এ কত, আমরা জাস্ট এখানে 100 দ্বারা গুণ করব। তাহলে এটা ভাগ করলে আমাদের 124.786 সামথিং আসবে, কারণ 125% আমরা ধরে নেব। এর কারণটা কি, আমরা এই যে 3.14, আচ্ছা 314 অর্থাৎ 314 পরে যে দশমিক ছিল সেটা কিন্তু আমরা এখানে ক্যালকুলেশনের মধ্যে ধরি নাই, তার মানে আমাদের এখানে 124-এর পরিবর্তে 125টাই হবে রাইট অ্যান্সার। এবারে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। x প্লাস ওয়াই সমান 6 হলে x এর বৃহত্তম মান কত হবে? তাহলে আমরা যদি দেখি 5 আর 1 6, 5 1 5, গুণফল 5 হবে, 5 অপশনে নেই। 3 আর 3 6, 3 3 9, এটি হবে সবচেয়ে বেশি। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 26, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত? তাহলে এটা নর্মালি আমরা এ প্লাস বি প্লাস সি টোটাল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি, এখানে মান বসে দিলে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এখানে আমরা নর্মাল যেটা অ্যান্সার করব, এখানে আমাদের এ প্লাস বি প্লাস সি আমাদের হোল স্কোয়ার হিসেবে থাকবে। আমরা সেটা যদি একটু দেখি, আমরা জাস্ট এভাবে ফরমেশনটা আসবে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি টোটাল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, আচ্ছা এ বি প্লাস বি সি প্লাস সি এ না লিখে আমি সরাসরি মানটা এখানে লিখলাম। তাহলে এটার মান কত ছিল? 9। তাহলে 9-এর উপর স্কোয়ার মানে 81 মাইনাস 26 দুগুণে কত হয়? 52 হয়। আর এখানে আমরা বিয়োগ করলে 29 পাবো। এই তো, এটাই আমাদের অ্যান্সার 29। ঘন্টায় 60 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের 300 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? আমরা সম্ভবত গতকাল এই অঙ্কটা দিয়েছিলাম, এটি আপনাদের জন্য একটা কাজ থাকলো, এটা আপনারা অ্যান্সার করে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। 6% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা? 120 টাকা হবে। তাহলে এখানে কত টাকার বার্ষিক মুনাফা 120 টাকা হবে, অর্থাৎ এখানে আমাদের পি এর মান চেয়েছে। তাহলে পি এর মান আমরা 6% হারে এখানে বলা আছে, তাহলে যেটার 6% সমান 120 হবে সেটাই তো অ্যান্সার। তাহলে এখানে 6 12 72 হবে না, 6 বাংলা 90 হবে না, 6 দুগুণে 12 মানে 120, অর্থাৎ ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। এরপর একটি উৎপাদক রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20, তাহলে এখানে আমাদের 4 5 20, 5 4 9, তার মানে এখানে -4 -5টাই হবে রাইট অ্যান্সার, অর্থাৎ x - 5 x - 4 এটি হবে আমাদের সঠিক উত্তর, যেটি ঘ নাম্বারে রয়েছে। এখন কথা হলো অঙ্ক দেখে কিভাবে বুঝলাম আমরা এখানে -9টা কিভাবে মিলিয়েছি, -5 -4 এভাবে -9 মিলাইছি না, তার মানে দুটাতে আমার -5 হবে। এবারে যেটা রয়েছে যে এবিসি ত্রিভুজে এ কোণ সমান 45 ডিগ্রি, বি কোণ সমান 30 ডিগ্রি হলে সি কোণের মান কত? আমাদের জানতে হবে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখান থেকে যদি আমরা এই 75 ডিগ্রি বিয়োগ করি, যেটা থাকবে সেটাই সি কোণের মান হবে। এভাবে আপনারা খুব সহজেই বের করতে পারেন। তাহলে 180 থেকে আমরা যদি শুধু 75 বিয়োগ করি তাহলে কত থাকতেছে? 105, তার মানে 105টাই হচ্ছে রাইট অ্যান্সার। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2 হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত, এটা অসংখ্যবার বুঝিয়েছি, জাস্ট স্কোয়ার করবেন, 9:4 হবে রাইট অ্যান্সার। গণিত অংশের শুরুতে আমরা যেটি দিয়েছি হোয়াট এ বিউটিফুল সিন, এর ট্রান্সফরমেশনে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে এটা কি বলতে হবে? ইট ইজ এ ভেরি বিউটিফুল সিন। হুইচ ওয়ান ইজ প্লুরাল, তাহলে এখানে আমাদের দেখতে হবে বেসিস, ফর্মুলা, বেসিস থেকে হবে ওয়াসিস ওয়াসেস, ফর্মুলা থেকে ফর্মুলা ই নিতে হয়, ড্রপ এটা হয় না, আর্ম থেকে আর্মস হয়, তার মানে এটা প্লুরাল। দ্য কারেক্ট স্পেলিং ইজ ট্রিয়াম্ফ। কেউ বলে ট্রয়াম, কেউ বলে ট্রায়াম, এখানে সঠিক বানানটা হবে TRIUMPH, যেটা খ নম্বর অপশনে রয়েছে, যার অর্থ হচ্ছে জয় বা বিজয়, যেটাই বলি ভিক্টরি বলতে পারি। ইউ শুড নট ব্ল্যাশ দ্য শেন অ্যাট, শেন তো না, শেম হবে, এখানে বানানটা মিসিং রয়েছে, অ্যাট ইয়োর অন মিস্টেক, মানে তোমার নিজের ভুলগুলোর জন্য কি তোমার লজ্জা হওয়া উচিত নয়, তার মানে ব্ল্যাশ উইথ শেম, তাহলে এখানে উইথটা হবে সঠিক উত্তর। হি উইল নট সিট ডাউন, হি উইল নট সিট ডাউন আনটিল আই ড্যাশ, মানে সে আমি না বসা পর্যন্ত সে বসলো না বা বসবে না এই কথাটা, তাহলে আনটিল আই সিট ফার্স্ট। হুইচ ওয়ান ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ কিউট, কিউট কথাটা নতুন করে আর বলার দরকার নাই, আমরা কার জন্য সম্বোধন করতে এটা ব্যবহার করি, আমাদের ছোট বাবু যাদের রয়েছে
যদিও এখন বাবুটা প্রসঙ্গ চেঞ্জ হয়ে গেছে, বাবু কাকে বলতে কাকে বোঝানো হয় বোঝাটাও মুশকিল। আচ্ছা যাই হোক, তাহলে আমরা ছোট বাবুদের বা আমাদের সন্তানদের কিন্তু অনেক সময় মিষ্টি করে কিউট বেবি বলে বলি। তাহলে এখানে কিউট মানে কি বোঝানো হচ্ছে? সুন্দর বোঝানো হচ্ছে। তাহলে এর বিপরীতটা কি হবে? কদাকার। তাহলে এখানে আগলিটা ব্যবহার করা যেতে পারে। যেতে পারে বলতে এটা রাইট অ্যান্সার। এরপরে যেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এ ফ্রেন্ড ড্যাশ নিড, এটা একটা আমাদের যে প্রভাব রয়েছে যে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, অর্থাৎ ক নাম্বারটাই, ইনটাই হচ্ছে সঠিক উত্তর। হিজ প্যারেন্টস সেমড ভেরি, তাহলে এখানে হিজ প্যারেন্টস সেমড ভেরি, এখানে অ্যামিয়েবল রয়েছে। অ্যামিয়েবল বলতে বোঝানো হয় ফ্রেন্ডলি বা বন্ধু ভাবাপন্ন। আমারও মনে হয় যে প্রত্যেকটা পিতামাতারই উচিত সন্তানদের সাথে বন্ধু ভাবাপন্ন আচরণ করা উচিত, তবে প্রয়োজনে শাসনও করা উচিত, তবে অতিরিক্ত নয়। দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ, তাহলে এখানে টেলিকাস্টটা কি? আমাদের চেয়েছে লাইভ কি, তার আগে আমাদের জানতে হবে টেলিকাস্ট কি। টেলিকাস্ট হচ্ছে ভার্ব, আর ভার্বকেই তো মডিফাই করেছে লাইভ, আর ভার্বকে মডিফাই করলে সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। সুপারলেটিভ ডিগ্রি অফ ক্লেভার, আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির ফর্মটা চিনতে এসটি যুক্ত শব্দ নিশ্চয়ই থাকবে বা এসটি যুক্ত ওয়ার্ড থাকবে। তাহলে এখানে ক্লেভারেস্ট, আসলে কি ক্লেভারেস্ট এটা সুপারলেটিভ ডিগ্রি হয় না। কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোর সামনে মোর অথবা মোস্ট যুক্ত করে সুপারলেটিভ বা কম্পারেটিভ করতে হয়, তেমনই একটা ওয়ার্ড হচ্ছে ক্লেভার, অর্থাৎ এখানে মোস্ট ক্লেভারটাই হচ্ছে সুপারলেটিভ ফর্ম। দ্য ফ্রেজ কাম টু এ হল্ট মিনস, অর্থাৎ এখানে একটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে। কাম টু এ হল্ট অর্থ কি? এর অর্থ যদি আমরা বলি থামাও, থামিয়ে দেওয়া, তাহলে টু বি স্টপ বা টু স্টপ। দ্য সিনোনিম ফর বোনাফাইড, বোনাফাইড বলতে আমরা যারা বর্তমানে ব্যবসা করি, বিশেষ করে মধু এবং ঘিয়ের ব্যবসা করি অনলাইনে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু একটা কথা বলা আছে, ভাই আমারটা নেন একদম শতভাগ খাঁটি বিশুদ্ধ, অনেক কিছু বলি, এই বোনাফাইডটা কথা সেখানে ব্যবহার করা হয়, মানে একদম খাঁটি নির্ভেজাল। তার মানে জেনুইন কথাটা আমরা বলতে পারি, জেনুইনটা হবে সঠিক উত্তর। দ্য ভার্ব ফ্রম অফ ডেঞ্জার, ডেঞ্জার বিপজ্জনক, তার মানে ভার্ব ইন ডেঞ্জার। জামিল সেইড আই অ্যাম ইল, দ্যাট ইনডিরেক্ট কি? তার মানে জামিল সেইড দ্যাট হি ওয়াজ ইল, সে অসুস্থ, সেটাই তো সে বলেছে। হোয়াট ইজ দ্য অ্যান্টিনিম অফ ফেমাস, ফেমাস শব্দটার অর্থটা কি? বিখ্যাত, তাহলে অখ্যাত বা কুখ্যাত হবে বিপরীত, তার মানে অবস্কিউরটা হচ্ছে সঠিক উত্তর। ক্যান্ডরের সমার্থক শব্দ কি? ক্যান্ডর, ক্যান্ডর বলতে আমাদের এখানে যে অকপটে, যেটা মানে নির্ভয়ে অকপটে বলি না আমরা, যে অকপটে স্বীকার করলো, যদিও বর্তমানে আমাদের কিছু সংখ্যক দল অকপটে স্বীকার করতে চায় না, সত্যটাকে তারা খুব ভয় পায়, তাহলে এখানে ফ্রাঙ্কনেস হবে সঠিক উত্তর। সো ইজ দ্য কারেক্ট অ্যাক্টিভ ভয়েস। তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েস আমাদের রয়েছে, প্রথমটা যদি আমরা দেখি, হোয়াই ডিড ইয়োর ব্রাদার রাইট সাচ এ লেটার, আমার তো মনে হচ্ছে এটাই সঠিক উত্তরের মতো হচ্ছে। হোয়াই সাচ, হোয়াই হ্যাজ, না, তাহলে প্রথমটাই হবে সঠিক উত্তর। হ্যাঁ, ঠিক আছে। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে এখানে ট্রান্সক্রিপশন পজিটিভ ডিগ্রি করতে হবে, তাহলে দ্য বেস্ট বয় যদি থাকে নো আদার দ্বারা শুরু হবে, ওয়ান অফ দ্য বেস্ট বয় থাকলে ভেরি ফিউ দ্বারা শুরু হবে, তাহলে এখানে শুধু দ্য বেস্ট বয় আছে, নো আদার দ্বারা যেটি শুরু হবে সেটি রাইট অ্যান্সার রয়েছে অপশনে একটাই, সেটি রাইট অ্যান্সার হবে। হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট, আমরা যদি গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্টের কথা বলি তিনি অবশ্যই জর্জ বার্নার্ড শ। কোন বাক্যটি শুদ্ধ? দ্য নিউজ ইজ ট্রু, আপাত দৃষ্টিতে এটি ঠিক। হি গেভ মি অ্যান অ্যাডভাইস, অ্যান অ্যাডভাইস হয় না, এ পিচ অফ অ্যাডভাইস হয়। দ্য কমিটি হ্যাভ ইস্যুড ইটস রিপোর্ট হবে না, 10 কিলোমিটার্স হবে না, তার মানে আমাদের ক নাম্বারটাই সঠিক, ওয়াটার প্লিজ। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ, আমাদের জি কে অংশ শুরুতে রয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে কি? এখানে ভোলা। ন্যাটো এর সদর দপ্তর কোথায়? ন্যাটো এর সদর দপ্তরটা হবে ব্রাসেলস, অর্থাৎ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। কার্টাগানা প্রোটোকল, এটিও খুব সম্ভবত 38 BCS এর প্রশ্ন এবং পরবর্তীতে অনেক পরীক্ষায় এসেছে এটা, কার্টাগানা প্রোটোকল, যেটা বলা হয় যে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। জাতিসংঘ থেকে আপনার প্রশ্ন কিন্তু ইউনিয়ন সমাজকর্মী বলুন, 19তম নিবন্ধন বলুন, খাদ্য অধিদপ্তর বলুন, BCS প্রাইমারি, যেখান থেকে বলুন না কেন, BCS থেকে অবশ্যই একটু বেশি গভীর থেকে প্রশ্ন করা হয়, কিন্তু নর্মালি যে অন্যান্য পরীক্ষা রয়েছে এখানে জাতিসংঘের যে কমন জিনিসগুলো পরীক্ষা আসবেই, এটা শতভাগ সত্য।
বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? বাংলাদেশের প্রধান বিচারপতি, যেহেতু এটি একটি সাংবিধানিক পদ, সুতরাং রাষ্ট্রপতি দিতে পারেন এটি। এরপর আমাদের যেটি রয়েছে যে বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? বাতাসের আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার দ্বারা। সাবান তৈরির সময় উপজাত হিসেবে কি পাওয়া যায়, যেটা বর্তমানে শীতকালীন সময় খুবই বেশি প্রয়োজন আমাদের, বিশেষ করে আমাদের মা বোন যারা রয়েছেন, যাদের হাত পা ফেটে যাওয়ার একটা সমস্যা থাকে, হাত পা সজীব করার জন্য যেটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে গ্লিসারিন। G8 এগুলো অবশ্যই মনে রাখবেন, বা G20। G8 একমাত্র এশীয় দেশ কিন্তু জাপান। বাংলাদেশের মশলা গবেষণা কেন্দ্র কোথায়? এটা আমাদের আমাদের বগুড়ার স্টুডেন্ট যারা রয়েছে তারা নিশ্চয়ই দেখেছেন এবং জানেন যে বাংলাদেশের মশলা গবেষণা কেন্দ্র অবশ্য শিবগঞ্জ উপজেলায়, অর্থাৎ শিবগঞ্জ, বগুড়া। এয়ারফোর্স ওয়ান কি? গতকালের আমাদের 19তম শিক্ষক নিবন্ধন মডেল টেস্টে কিন্তু এই প্রশ্নটা যুক্ত করা হয়েছে যে এয়ারফোর্স ওয়ান হচ্ছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বিমান। কথা হলো, আপনাদের প্রশ্ন আসতে পারে যে এই প্রশ্নটা বারবার দেওয়ার কারণটা কি? যেহেতু কিছুদিন আগেই কিন্তু আমাদের রাষ্ট্রপতি নির্বাচন, অর্থাৎ আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশন হয়ে গেল, সুতরাং এই প্রশ্নটা আসার সম্ভাবনা শতভাগ। আরেকটা প্রশ্ন যেটা পড়তে হবে যে ডোনাল্ড ট্রাম্প কতটি ইলেকট্রাল ভোটের মাধ্যমে বিজয়ী হয়েছেন এবং বিজয়ী হতে গেলে কতটি ইলেকট্রাল ভোট প্রয়োজন, সবচেয়ে বেশি ইলেকট্রাল ভোট কোন রাজ্যে? এই কয়টা তথ্য নিশ্চয়ই জানবেন। বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার যেটি বলা হয় সেটি হচ্ছে স্বাধীনতা পুরস্কার। 22তম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল বা হয় কোন দেশে? এটাও গতকাল দেওয়া হয়েছিল, এটি হবে কাতার। এর পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে যে অভিকর্ষ স্তরণ অর্থাৎ জি এর মান কোথায় সবচেয়ে বেশি? জি এর মান সবচেয়ে বেশি কিন্তু হবে মেরু অঞ্চলে। এটা কিন্তু মরু না, মেরু অঞ্চল, অর্থাৎ পৃথিবীর শেষ প্রান্তের দিকে। নিচের কোনটি একই সাথে ইনপুট আউটপুট হিসেবে কাজ করে? আমরা জানি যে টাচ স্ক্রিন ইনপুট এবং আউটপুট উভয় হিসেবেই কাজ করে। ভারতের সাথে স্থল সীমান্ত চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? ভারতের সাথে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 16 মে 1974। যদিও আমাদের সীমান্তে হত্যা এখনো পর্যন্ত চলছে, যদিও 5 তারিখের পরে কিছুটা পরিবর্তন হয়েছে, কারণ এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলেছেন যে আপনারা সীমান্তে পিঠ দেখাবেন না বা এই জাতীয় কোনো কথা বলেছিলেন। তারপর থেকেই সীমান্তে কিছুটা হলেও একটু স্ট্রং পরিস্থিতি রয়েছে, যদিও আমরা চাই কোনোভাবে হত্যা কাম্য নয় আমাদের দেশে। পরবর্তী যেটা রয়েছে যে মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ? আমরা জানি মস্তিষ্ক একটি স্নায়ুতন্ত্রের অংশ। প্রিয় শিক্ষার্থী, আপনারা যেখান থেকে যুক্ত ছিলেন এতক্ষণ আমাদের সাথে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল বিষয়ভিত্তিক আরও একটা ক্লাসে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।